ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নিয়ে। এই মহাসড়ককে আপনারা জানেন যে এখন 4 লেন মহাসড়ক আছে। তো সরকারের দুটি বিভাগ, একটা হচ্ছে সেতু বিভাগ এবং আরেকটি হচ্ছে সড়ক মহাসড়ক বিভাগ। তারা এই মহাসড়ককে সেতু বিভাগ চাচ্ছে এটাকে পুরোপুরি এক্সপ্রেস ওয়ে করতে, এবং মহাসড়ক বিভাগ চাচ্ছে এটাকে নিচ দিয়ে 10 লেনে উন্নীত করতে। এবং আপনারা এটা নিশ্চয়ই জানেন যে চট্টগ্রাম বন্দর আমাদের দেশের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই বন্দর দিয়ে আমাদের সবচেয়ে বেশি আমদানি রপ্তানি হয়, এবং এই চট্টগ্রাম বন্দর ঘিরে যত আমদানি রপ্তানি পুরাটাই ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মাধ্যমে হয়ে থাকে, যাকে ইকোনমিক লাইফ লাইন বলা হয়, বাংলাদেশের ইকোনমিক লাইফ লাইন। এ বিষয়ে টিভিএসে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইফুদ্দিন সাহেব ভাই। আমরা তার কাছ থেকে আজকে বিস্তারিত জানবো। সাহেব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনার আজকে যে নিউজ যে ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে সেটা আসলে এক্সপ্রেস ওয়ে হবে নাকি 10 লেন হবে, এই যে দুইটা প্ল্যান সরকার করছে, আসলে দুই প্ল্যানের মধ্যে কি কি আছে সেটা যদি আমাদের বলেন। দুইটা প্ল্যান হচ্ছে আপনার সড়ক ও মহাসড়ক বিভাগের অধীনস্থ সংস্থা সড়ক ও জনপথ অধিদপ্তর, তারা যে প্ল্যানটা করতেছে 10 লেনের একটা মহাসড়ক। 6 লেন আপনার ডেডিকেটেড লাইন থাকবে, ওটা নিরবিচ্ছিন্ন যান চলাচল থাকবে। আর দুই পাশে দুই করে 4 লাইন আপনার সার্ভিস লেন থাকবে। আপনার যে 6 লেন আপনি ইউজ করবেন ওখানে আপনি টোল দিতে হবে আপনাকে, এবং আপনি মানে সড়কের তথ্য অনুযায়ী ওটা আপনি নিরবিচ্ছিন্নভাবে যেতে পারবেন টোল দিয়ে। আর যে সব গাড়ি টোল দিতে চাইবে না তারা পাশের রোড দিয়ে যাবে, বা লোকাল গাড়ি কিংবা ধরেন আপনি যদি ব্যক্তি গাড়ি কিংবা কোনো পণ্যবাহী গাড়ি যদি তারা টোল দিতে না চায় সেক্ষেত্রে পাশের গাড়িতে যাবে। এটা তাদের প্ল্যান। তারা একটা ফিজিবিলিটি স্টাডি শেষ করলো, ডিজাইনও তারা শেষ, এখন ডিপিপি তৈরির কাজ চলছে। এখন পর্যন্ত যে তথ্য তারা আমাদেরকে দিচ্ছে, তারা শুধুমাত্র নির্মাণ ব্যয় $5.5 বিলিয়ন লাগবে। এর মধ্যে অন্যান্য ফি যেমন আপনার ভূমি অধিগ্রহণ কিংবা ধরেন আপনার কনসালটেন্ট ফি, তারপরে সেটেলমেন্ট খরচ, ওই খরচগুলো এখনও তারা হিসাব আনে নাই, কিংবা যারা প্রজেক্টে কর্মকর্তা থাকবে তাদের বেতন ভাতা সব মিলে ওই হিসাবটা তারা এখন করতেছে। তারা এই দ্রুত সময়ের মধ্যে এটা প্ল্যানিং কমিশনে পাঠানোর কথা। এটা আপনার সড়ক এবং জনপথ অধিদপ্তরের পাশাপাশি মানে ব্রিজ ডিভিশন তারা পুরোটা নিরবিচ্ছিন্নভাবে এক্সপ্রেসওয়ে করতে চায়। আপনি জানেন আপনার ঢাকা চিটং যে এখনকার 4 লেন মাঝে যে জায়গাটা আছে, ওই জায়গাটা আসলে রাখা হয়েছিল এক্সপ্রেসওয়ে করার জন্য, একটা ডিভাইডার মধ্যখানে যে জায়গাটা আছে। তো এখন সেতু বিভাগ চাচ্ছে ওখানে এক্সপ্রেসওয়ে, তারাও ফিজিবিলিটি স্টাডি শুরু করবে, এখনো শুরু করে নাই। কিংবা এই প্ল্যানটা তাদের অনেকদিন ধরে তারা চাচ্ছে নিরবিচ্ছিন্ন একদম, যেহেতু আপনি বললেন এটা একটা আমাদের লাইফ লাইন, সেহেতু যান চলাচলটা একেবারে নিরবিচ্ছিন্ন করে রাখার জন্য তারা উপর দিয়ে এটা নিয়ে যেতে চাই পুরোটা। আবার সড়কের যেই প্ল্যানটা, যে ডিজাইনটা তারা করলো, তাদের ওখানেও কিন্তু কিছু উড়াল পথ আছে। যেমন ধরেন আপনি যাত্রাবাড়ি থেকে মদনপুর পর্যন্ত ওখানে পুরোটাই প্রায় 13 কিলোমিটারের মতো উড়াল হবে। আবার সীতাকুণ্ডের সলিমপুর থেকে একদম আপনার এই সাগরিকা পর্যন্ত প্রায় 8 কিলোমিটারের মতো ওটাও আপনার উড়াল হবে। এখানে ওরা যেহেতু এটা অনেক কস্টলি একটা প্রজেক্ট হবে, যে কারণে তারা চাচ্ছে যে এই অংশগুলো, এই যে উড়ালের অংশগুলো রোড যেটা চাচ্ছে হয়তো বা পিপিপিতেও করা যায় কিনা, তারা এটা ভাবছে। এখনো পর্যন্ত তারা এই মাসের মধ্যে প্ল্যানিংয়ে পাঠাবে। এটা সরকার দুই সংস্থার মধ্যে একটা দ্বন্দ্ব কনফ্লিক্ট। যেটা সড়কের লোকজন বলতেছে আসলে ওদের জনবলের ঘাটতি আছে, ব্রিজ ডিভিশনের এত বড় প্রজেক্টটা বাস্তবায়ন করতে পারবে কিনা, কিংবা পৃথিবীতে এই ধরনের এত লম্বা এক্সপ্রেসওয়ে খুবই কম, তারা এটা বলতে যাচ্ছে। আবার সেতু বিভাগ বলতে যাচ্ছে যদি আপনার এই লাইনটাকে বাঁচিয়ে রাখতে হয় এবং আমাদের আমদানি রপ্তানি যেহেতু সামনে আরও বাড়বে, সেহেতু আমাদের এক্সপ্রেসওয়েটাই আমাদের করাটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। এক্সপ্রেসওয়ে হলে কি জমি অধিগ্রহণের প্রয়োজন হবে? বাংলাদেশে তো আসলে জমির খুব সংকট। এই যে 4 লেনের রাস্তাকে যদি 10 লেনে করতে চায়, দুপাশে কিন্তু অনেক জমি অধিগ্রহণ করতে হবে, অনেকের ঘরবাড়ি পড়ে যাবে।
আপনার আমি সড়কের সাথে একটু কথা বললাম, আপনি যখন এই রাস্তাটা যখন 4 লেন হয়, তারা অনেক বেশি মানে পাশে অনেক বেশি জমি অধিগ্রহণ করে রেখেছিল, যে কারণে সড়ক বলতেছে আমাদের খুব বেশি জমি অধিগ্রহণ করতে হবে না, মানে শুধুমাত্র যেখানে ইন্টারসেকশন আছে ওখানে হয়তো আমরা বড় স্কেলে জমি অধিগ্রহণ করতে হবে। এখন আমাদের কিছু জমি অধিগ্রহণ করা আছে, সেহেতু আমাদের অধিগ্রহণের চাপটা মানে কম, যে কারণে তারা হচ্ছে ভূমি অধিগ্রহণ কস্টটা ডিপিপিতে কম রাখবে, এটা বলল। আর সেতু বিভাগ যেটা করতে যাচ্ছে, যেহেতু এক্সপ্রেসওয়ে, আর যেহেতু আমাদের ডিভাইডারের মধ্যখানে খালি জায়গা আছে এই মহাসড়কে, পিলার বসানোর জন্য ওখানে হচ্ছে এক্সপ্রেস করলে ভূমি অধিগ্রহণের প্রয়োজন হবে না। আচ্ছা, আপনি আপনি নিশ্চয়ই জানেন যে যখন আওয়ামী লীগের সময় এটাকে 2 লেন থেকে 4 লেন করা হলো, তখন কিন্তু হচ্ছে এই প্রজেক্টটা বাস্তবায়নে অনেক সময় লাগছে। কারণ তখন আমরা বিভিন্ন মন্ত্রীদের বলতে শুনেছি যে জমি অধিগ্রহণ করতে যেয়ে রাস্তার পাশে হচ্ছে অনেক কবরস্থান এবং মসজিদ পড়ে গেছে, সেগুলি আসলে অধিগ্রহণ করতে অনেক জটিলতা হয়েছে। কারণ কেউই চায় না যে তার পরিবারের সদস্যদের কবরের উপর দিয়ে একটা রাস্তা হয়ে যাক। তো এখন যে 2 সংস্থা 2টা হচ্ছে প্রকল্প ডিজাইন করতেছে, কার বাস্তবায়নকাল আসলে কেমন হবে এরকম? আপনার বাস্তবায়নকাল এখনো হচ্ছে আপনার ব্রিজ ডিভিশন তো এখনো স্টাডি করে নাই, ওরা স্টাডি শুরু করবে। আর সড়কের যেটা ওরা বলতেছে, নির্মাণ কাজ লাগবে 5 বছর, ওদের 5 বছরের মধ্যে শেষ করতে পারবে শুরু হওয়ার পর থেকে। ওরা যদি এই বছর পাঠায়, যদি ধরলাম সড়কেরটা যদি আমাদের মানে সরকার অ্যাপ্রুভ করে, সেক্ষেত্রে আপনার যদি আমরা 31 সালের দিকে গিয়ে আমরা হয়তো বা 32 সালের দিকে গিয়ে এটা আমরা ব্যবহার করতে পারবো। যদিও বাংলাদেশে কোনো প্রকল্পই মানে অন টাইম মানে শেষ হওয়ার রেকর্ড নাই। আপনি যেটা বললেন প্রথমটা কিন্তু যে 4 লাইন যখন করলো, এটা 5 সালের দিকে মনে হয় কাজ শুরু, এটা আমরা 16 সালে গিয়ে হচ্ছে মানে আমাদের উদ্বোধন করা হয়। এবং হচ্ছে এখানে মানে অনেক জটিলতা ছিল, ভূমি অধিগ্রহণ জটিলতা ছিল, এবং চাইনিজ ঠিকাদারদের একটা সমস্যা ছিল, তারা মাটি আনতে দেরি করছে, এই ধরনের অনেকগুলো সমস্যা আমরা পরবর্তী তারা মানে ব্যয়ও বাড়ানো হয়েছে, এরকম রেকর্ডও আছে। তো আমরা যেটা চাচ্ছিলাম যে কি, মূল কথা হচ্ছে এটা আসলে এই মুহূর্তে আসলে কোনটা দরকার, মানে যেটা আলোচনা আমার নিউজের মধ্যে আসছে, যেটা আমরা এক্সপার্টদের সাথে কথা বলে, আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে, যে বিএনপির ইশতেহারে কি এখানে মহাসড়ক এক্সপানশনের কথা বলা আছে নাকি এক্সপ্রেসওয়ের কথা বলা আছে? আমরা যতটুকু জানি যে বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল, সেখানে এক্সপ্রেসওয়ে, ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের কথা বলা ছিল। হ্যাঁ, এক্সপ্রেসওয়েটা খুবই ইম্পর্টেন্ট। আবার এই দিকে আপনি দেখেন, আমরা যত এক্সপার্ট এবং ব্যবসায়ীদের সাথে কথা বলছি এই মানে এই প্রজেক্ট করতে গিয়ে, সবাই কিন্তু মানে আপনি নিরবিচ্ছিন্ন, মানে তারা বলতে যাচ্ছে, যেহেতু আমার চিটং পোর্ট আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর, ওখানে বাংলাদেশে আমদানি রপ্তানি সবচেয়ে বেশি হয় ওই পোর্ট দিয়ে, এবং আসে কোথায়, ঢাকা হয়ে বাংলাদেশের সারা বাংলাদেশে যাচ্ছে। সেহেতু এমন একটা রাস্তা করতে হবে যেখানে হচ্ছে আমি কোনো জায়গায় বাধাগ্রস্ত হব না। আপনি যখন মানে এক্সপার্টরা বলে আপনি মানে আপনি নিচে যদি কোনো রাস্তা করেন, বাংলাদেশে মানে যে কোনো একটা শ্রমিক অসন্তোষ হোক, কিংবা যে কোনো ছাত্রদের কোনো আন্দোলন হোক, কিংবা যে ওখানে লোকাল কোনো কলেজ হোক, যে কোনো জায়গায় যে কোনো আন্দোলনে এসে পড়ে হচ্ছে আপনার রাস্তা সড়কের উপরে, যে কারণে ওরা চাচ্ছে যে এটা এক্সপ্রেসওয়ে যদি করেন, এটা কোথাও বাধাগ্রস্ত হবে না এবং হওয়ার সুযোগ নাই। আর একটা বিষয় হচ্ছে, আপনার নিজ দিয়ে যদি করেন, আপনি যদি বলা হচ্ছে এখানে ডেডিকেটেড লাইন থাকবে 6 লেনের, ওই অন্য গাড়ি এখানে ঢুকতে পারবে না, কিন্তু এটা আসলে আপনি ঠেকিয়ে রাখবেন কতটুকু, মানে কতটুকু সম্ভব হবে আপনি ভাঙা যে এক্সপ্রেসওয়ে, মানে ওখানে কিন্তু মানে অন্যান্য যানগুলো ঢুকে মানে মেইন ইয়েতে। তো এটা আসলে অবাস্তব, মানে এক্সপার্টরা বলতেছে এটা আসলে কোনো অবস্থায় আপনি চাইলেই পারবেন না অন্য গাড়িগুলোকে এখানে মানে আসতে বাধা দেওয়ার ক্ষেত্রে। তো সুতরাং তারা যাচ্ছে এমন একটা রাস্তা করতে, যেটা হচ্ছে আমি এক্সপ্রেসওয়ে দিয়ে একদম সোজা চিটং থেকে ঢাকায় আসতে পারবো। আমরা মোটামুটি শেষ সময় চলে আসছি, যে আপনার কাছ থেকে একটু জানতে চাবো যে ঢাকা চিটাগাং এক্সপ্রেসওয়ে বা হলো নিজ দিয়ে এক্সপানশন 10 লেনের যেটাই হোক, এই সড়কের আসলে গুরুত্ব কতটুকু আমাদের ইকোনমির উপরে, আপনি যদি একটু ডিটেইলস বলেন। বাংলাদেশের মানে অর্থনৈতিক মূল শক্তি হচ্ছে আপনার ঢাকা চিটাগাং। যেহেতু আমাদের রেলের উপরে আমাদের অত নির্ভরশীলতা কম, আমাদের চিটাগাং পোর্ট থেকে যে পণ্যগুলো আসে খুবই অল্প মাত্রায়, 6% হয়তো বা আমরা ইয়েতে রেলে আসে, পুরোটা তো আমরা মানে আপনার সড়ক পথেই আমরা আমাদের পণ্যগুলো আসে। আপনার এই যে আপনার এই সড়কটা হচ্ছে আপনার এখন হচ্ছে আপনার কত 30,000 মানে আনুমানিক 30,000 যান চলাচল করে
এবং 30 সালে এটা হচ্ছে 66,000 উঠবে, এটা প্রতিদিন? হ্যাঁ প্রতিদিন। এবং হচ্ছে আপনার 40 সালে এটা 1,20,000 মতো হবে। তার মানে হচ্ছে আমাদের ইকোনমি বাড়তেছে, যান চলাচল বাড়বে, রোডের উপর চাপও বাড়বে। সুতরাং আমাদের এই এখনকার যে 4 লেন, এই 4 লেন দিয়ে সামনের যে ইকোনমিটাকে আমরা চাচ্ছি যে আমরা, তো এটা দিয়ে আসলে মোকাবেলা করা সম্ভব না। যে কারণে হচ্ছে আমাদের সড়কটাকে মানে এই সড়কটাকে যেহেতু আমাদের ইকোনমিক মূল শক্তি, এটা আসলে করতে হবে। এখন আপনি 10 লেন করবেন নাকি হচ্ছে এক্সপ্রেসও করবেন, মানে যেটা হচ্ছে মূল কথা হচ্ছে আপনি এমন একটা রাস্তা করবেন যেটা হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে আমি যেতে পারবো ঢাকা থেকে চট্টগ্রাম, কিংবা পণ্য চট্টগ্রামের পণ্য একদম সহজেই অল্প সময়ের মধ্যে, আপনি 3 ঘন্টার মধ্যে যদি ঢাকায় আসে, আপনার মানে ইকোনমিতে সময়ও একটা গুরুত্বপূর্ণ। এই আপনার পণ্যের কস্ট কমবে, জ্বালানি পরিবহন কমবে, এই সব কিছু মিলে এটা ইকোনমির জন্য একটা মানে আরো অনেক সুফল আনবে। অর্থনীতিবিদরা যেটা বলে, আপনি 3 ঘন্টা যদি পণ্য আসে, এটা ডেলিভারি করতে অনেক সহজ হবে না, পরিবহন কষ্ট অনেক কমবে না? তো এই প্রত্যেকটা আপনি যদি কর্মঘণ্টা কমাতে চান, আপনি আমাদের ব্যবসায়ীরা ঢাকা থেকে চিটং আসে, তারা যদি এই রোডে 3 ঘন্টায় আসতে পারে, কিংবা আরো অল্প সময় আসতে পারে, তাহলে তারা কাজ সেরে আবার চিটং ফিরে যেতে পারে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট, এইটার কোনো বিকল্প মানে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু সবারই একটা প্রশ্ন হচ্ছে, মানে আমরা আসলে নিরবিচ্ছিন্নতা বজায় রাখতে পারবো কিনা। সংক্ষেপে একটু জানতে চাবো যে আমরা যে এক্সপ্রেসওয়ের যে প্ল্যান, সেটাতে আমরা শুনছিলাম যে ঢাকা চিটাগাং এক্সপ্রেসওয়ে হলে সেটা, আর সাথে হচ্ছে আমাদের যে এই যে এই ঢাকা মাওয়া যে এক্সপ্রেসওয়ে, সেটা কানেকশন তৈরি হবে, এবং হচ্ছে যে ঢাকা সিলেট মহাসড়ক, এগুলির সাথে হচ্ছে এই উপর দিয়ে এটা কানেক্টেড হবে, ঢাকাকে তারা উপর দিয়ে ক্রস করে আবার হচ্ছে এই অন্যান্য মহাসড়কের সাথে কানেকশন হবে। কিন্তু যদি নিচ দিয়ে হয়, যেটা সড়ক ও জনপথ করতে চাচ্ছে, সেটা অন্যান্য মহাসড়কের সাথে কিভাবে হবে? যেমন যাত্রাবাড়ি থেকে আপনি ট্রেন লেন করলেন, ট্রেন লেনে খুব দ্রুত গতিতে হচ্ছে চিটাগাং থেকে যাত্রাবাড়িতে গাড়িগুলো আসলো, এরপরে এই গাড়িগুলো যে আটকে যাবে, কারণ এরপরে তো রাস্তা চিকন, তারপরে কি হবে? আপনি মানে আপনার আমরা বিগত সরকারের সময়ে আমাদের সরকারের একটা প্ল্যান ছিল সারা দেশে, মানে মানে আপনার ঢাকাকে মানে বাইপাস করে কীভাবে আপনার উত্তরবঙ্গ থেকে চট্টগ্রাম পর্যন্ত, কিংবা আমাদের হ্যাঁ, মানে এই জায়গাগুলোতে আপনি ঢাকাকে বাইপাস করে কীভাবে হচ্ছে আপনি যেতে পারবেন না। তারপর আমরা নিউজ করছিলাম ওই তখন হচ্ছে তার বেশ কিছু মানে সড়ক কিংবা উড়ো সড়কের ওরা প্ল্যানটা করছিল ঢাকা, যেটা ঢাকায় চিরং থেকে কোনো গাড়ি আপনার ঢাকায় আসবে না। আপনি এটা আমাদের এখনকার যে রোড আছে, আপনি যদি আশুলিয়া কিংবা এই আপনার এখন যে লিবারেটি এক্সপ্রেস হচ্ছে, ওটা আমরা ইউজ করেও আপনার ঢাকাকে বাইপাস করতে পারি। কিন্তু সরকারের যে প্ল্যানটা ছিল ওই সময়, ওই আমাদের হচ্ছে প্ল্যান হয় কিন্তু বাস্তবায়ন হয় না। যেটা হচ্ছে ঢাকার চারপাশে হচ্ছে আপনার এই 4 লেনের এক্সপ্রেসওয়েগুলো থাকবে, যেটা হচ্ছে আমাদের ঢাকায় কোনো গাড়ি আসবে না, ঢুকবে না, আপনি সরাসরি চলে যাবে হচ্ছে খুলনা, চিটাগাংয়ের গাড়ি যদি হয় আপনি উত্তরবঙ্গের রাজশাহীতে, সিলেটে কিংবা অন্য কোনো জায়গায়, একইভাবে ওই বঙ্গ থেকে কোনো গাড়ি সরাসরি চট্টগ্রাম যেতে পারবে। কিন্তু আমাদের প্ল্যানগুলো আসলে ওইভাবে বাস্তবায়ন হয় না। এই যে বলা হচ্ছে কে করবে এক্সপ্রেসওয়ে আর হচ্ছে রোডস, এর মধ্যে একটা সমন্বয় দরকার। এখন এই ধরনের অনেকগুলো প্ল্যান আমরা দেখি বাংলাদেশে, সড়কও যেই প্ল্যানগুলো করছে, কিংবা আপনার ব্রিজ ডিভিশনেরও একটা মাস্টার প্ল্যান আছে, ওরা অনেকগুলো এই প্ল্যানের কথা বলা হচ্ছে। আপনি প্রায় 113টা প্রকল্প ওখানে আছে সারা দেশকে নিয়ে, মানে কীভাবে হচ্ছে নিরবিচ্ছিন্ন মানে আপনার অঞ্চল থেকে অঞ্চলে কীভাবে সংযোগটা স্থাপন করা যায়। কিন্তু আসলে কোনো প্ল্যানে আসলে বাস্তবায়ন হয় না। এই যে কারণে এক্সপার্টরা বলে আসছে হচ্ছে আসলে আমাদের সংস্থাগুলোর মধ্যে সমন্বয়টা দরকার। যে কারণে এখন এই মুহূর্তে প্ল্যানিং কমিশন এখানে প্রত্যেকটা সংস্থা নিয়ে বসতেছে। আজকে আমার নিউজ হওয়ার পরে প্ল্যানিং কমিশন তারা এই রোড নিয়েও 2টো সংস্থাকে ডাকছে, খুব শীঘ্রই তারা বসবে, আসলে সমাধানটা কী হবে। একইভাবে মানে আরও যে 2টা সংস্থা আলাদা যে মাস্টার প্ল্যানগুলো আছে, যে পরিকল্পনাগুলো আছে, ওগুলোকে কীভাবে সমন্বয় করা যায়, ওটার জন্য ওরা কাজ করবে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সাইফুদ্দিন বার কাছ থেকে সর্বশেষ যেটা শুনলাম যে আসলে সমন্বয়ের অভাব, এই দুটা বিভাগই কিন্তু একটা মন্ত্রণালয়ের আন্ডারে একজন মন্ত্রীর অধীনে কাজ করে। আওয়ামী লীগের সময় একজন মন্ত্রীর অধীনে ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও তারা একজন উপদেষ্টার আন্ডারে ছিল, এবং এখনও কিন্তু তাই। তো এই যে দুই সংস্থা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক উপর দিয়ে যাবে নাকি নিচ দিয়ে যাবে, এ নিয়ে আলাদা আলাদা কাজ করছে, এতে কিন্তু আমাদের রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছে।
প্রচুর মিটিং হচ্ছে, কর্মকর্তারা অন্য কাজ ফেলে রেখে হয়তো এই কাজ করছেন, এখানে সময় দিচ্ছেন, অনেক অপচয় হচ্ছে। সেই অপচয়টা দূর হোক। একই সাথে এই রাস্তা আসলে 1-2 বছর 5-10 বছরের ব্যাপার নয়, এটা হচ্ছে বাংলাদেশকে দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে যাবে। সুতরাং যেভাবে রাস্তাটা করলে লাভজনক হবে এবং দেশের মানুষ হচ্ছে সুবিধা পাবে, বেশি সুবিধা পাবে, সেভাবেই রাস্তাটা সরকার করবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।